নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প মিন্টু চক্রবর্তীর লেখা অভিশপ্ত জমিদার বাড়ি। অজয় আর সুজিত ব্যবসাদার ছেলে। ওরা চাকরি বাকরি করে না, ব্যবসা করে খায়। কাঠ আর অভ্রের ব্যবসা ওদের। সেবার ওরা ব্যবসা উপলক্ষে এলো সাঁওতাল পরগনার একটা অঞ্চলে। দুমকা শহর থেকে বেশ কিছুটা দূরে সাঁওতাল পরগনা আর বিহার যেখানে মিশেছে সেখানে এলো। স্টেশনে নেমে সামনেই স্টেশন রোডের ওপরে একটা হোটেলে উঠল ওরা দুই বন্ধু। হোটেলটা বেশ বড়, দোতলা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবই এখানে পাওয়া যায়। হোটেলের ম্যানেজারও খুব ভদ্র। তিনি অজয় ও সুজিতকে জিজ্ঞাসা করলেন, আপনারা কতদিন থাকবেন? ওরা বললে, আমরা 8-10 দিন থাকব। ম্যানেজার খুশি হয়ে বললেন, ঠিক আছে, আপনাদের যতদিন দরকার থাকতে পারেন। এই বলে তিনি দোতলার একটা রুমে ওদের থাকবার জন্য ব্যবস্থা করে দিলেন। ঘরটি ছোটও নয় আর খুব বড়ও নয়, মাঝারি ঘর। ঘরের দুপাশে দুটো খাট পাতা আছে, তার ওপর তোশক পাতা আছে। ওদের সঙ্গে বিছানাপত্র ছিল। ওরা হোটেলের চাকরকে দিয়ে ভালোভাবে বিছানা করিয়ে নিল। ঘরে লাইট পাখার ব্যবস্থা আছে। বেশ বড় বড় জানালা খুলে দিলে প্রচুর বাতাস আসে ঘরে। ঘরখানা বড় রাস্তার ধারেই। রাস্তার ওপর দিয়ে বাস, লরি, ভ্যান চলাচল করে অনেক রাত পর্যন্ত। তবে সব দিন নয়। যাত্রীবাহী বাসের সংখ্যা বেশি নয়, লরি যাতায়াত করে বেশি। সবই কাঠ বোঝাই লরি। জঙ্গল থেকে কাঠ বোঝাই করে স্টেশনে আনে। সেখানে ট্রেনের ওয়াগন বোঝাই হয়। তারপর রওনা হয়ে যায় কলকাতায় বা অন্য কোনো গন্তব্যস্থানে। অজয় বিছানায় বসে হোটেলের চাকরকে ডেকে 2 কাপ চা আনতে বললে। সঙ্গে সঙ্গে চাকরটা চলে গেল। একটু পরেই 2 কাপ চা আর 2টো করে পাউরুটির টোস্ট নিয়ে চাকরটা এসে তাদের টেবিলে রাখল। ওরা আরাম করে সেগুলো সদ্ব্যবহার করলে। চাকরটা এসে ওদের কাপ প্লেট তুলে নিতে নিতে বললে, রাত্রে কি খাবেন বাবুরা? সুজিত বললে, এখানে কি পাওয়া যায়? চাকরটি বললে, আগে ভাত, রুটি, পরোটা, সবজি আর মাংস পাবেন। তবে মাছ খুব কম পাওয়া যায়। বাইরে থেকে চালানি মাছ যা আসে তাতে কুলোয় না, তাই মাছটা রাতের দিকে কমই পড়ে যায়। অজয় বললে, ঠিক আছে, আমাদের জন্য তুমি সবজি, রুটি আর মাংস এনো। চাকরটা জিজ্ঞাসা করলে, কিসের মাংস আনবো বাবু? সুজিত বললে, এখানে কিসের মাংস পাওয়া যায়? চাকরটা বললে, আগে খাসির আর মুরগির মাংস পাবেন। আপনাদের জন্য কি আনবো? অজয় বললে, মুরগির মাংসই এনো। চাকরটা চলে গেল। রাত ঠিক 9টার সময় চাকরটা ওদের ঘরে খাবার টেবিলে রুটি, তরকারি আর মাংস এনে দিল। ওরা দুই বন্ধুতে অপেক্ষা না করে খাওয়া সেরে নিয়ে হাত মুখ ধুয়ে তোয়ালেতে হাত মুখ মুছে বিছানার উপর বসে সিগারেট ধরিয়ে টানতে টানতে ওদের কাজকর্মের কথা বলতে লাগলো। ট্রেনে এতখানি পথ এসে ওরা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। খুব সকালে ওদের ঘুম ভেঙে গেল। ওরা বাথরুম থেকে এসে বিছানায় বসতেই চাকরটা এসে 2 কাপ চা আর 2টো করে টোস্ট দিয়ে গেল। ওরা চা খেতে খেতেই খবরের কাগজ দিয়ে গেল চাকরটা। ওরা কাগজটা খুলে পড়তে লাগলো। কাগজ পড়া শেষ করে প্যান্ট জামা পরে বেরিয়ে গেল জায়গাটা ঘুরে দেখতে। ওরা দেখল জায়গাটা ছোট হলেও বেশ সুন্দর। তবে রাস্তাঘাট উঁচু নিচু, লাল কাকড়ের রাস্তা,
বহু দূরে দু একটা টিলাও রয়েছে, মাঝে মাঝেই শাল গাছের জঙ্গল। শুধু শাল গাছই নয়, শাল, সেগুন, মহুয়া, জারুল প্রভৃতি আরও অনেক রকম গাছের জঙ্গল আছে। দুটো দিন বেশ আরামেই কেটে গেল ওদের। একদিন ম্যানেজারের সঙ্গে আলোচনা করে জানতে পারল প্রায় মাইল আষ্টেক দূরে খুব বড় জঙ্গল আছে। সেখানে কাঠের কারখানা, চেরাই মেশিনও আছে, কাঠের কর্মীদের থাকবার কোয়ার্টারও আছে। যারা বাইরে থেকে আসেন তাদের থাকার ব্যবস্থা আছে। তারই একটু দূরে মাইকার কারখানা আছে। ওরা সব পদঘাট ম্যানেজারের কাছ থেকে জেনে নিয়ে তার পরদিন দুই বন্ধু সেদিকে রওনা হয়ে গেল। বাসে চড়ে কিছু দূর গিয়ে ওরা নেমে পড়ল, কারণ এখান থেকে আর বাস ভেতরে যায় না। রাস্তা আছে বটে, কিন্তু সে রাস্তায় লরি যাতায়াত করে, সাইকেল রিক্সা আর সাইকেল ভ্যান যাতায়াত করে, তবে সংখ্যায় খুব কম। ওরা সেখানে পৌঁছে কাঠের কারখানায় গেল। সেখানে ম্যানেজারের সঙ্গে কাঠের সম্বন্ধে আলোচনা করতে করতে দুপুর গড়িয়ে এলো। ম্যানেজার ওদের খাবার ব্যবস্থা করেছিলেন। খাওয়া তেমন বিশেষ কিছু নয়, চাপাটি, সবজি, ডাল আর মাংস। ওরা খাওয়া সেরে গেল কাঠের কারখানায়। সেখানে কাঠ চেরাই হচ্ছিল, নম্বর দেওয়া হচ্ছিল কাঠের গুঁড়িতে। ওরা সব ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেলা তখন গড়িয়ে এসেছে। ওরা হাতঘড়ি দেখে চমকে উঠল। এখান থেকে হোটেল প্রায় 8 মাইল দূরত্ব হবে। তবে ভয়ের কিছু নেই, বাস পাওয়া যাবে। ওরা রওনা হলো। কাঠের কারখানা থেকে বাস রাস্তায় আসতে কিছুটা রাস্তা প্রায় 2 মাইল হেঁটে আসতে হয়। ওরা রিক্সা ভ্যান কিছুই পেল না। অগত্যা ওরা হাঁটতে শুরু করলো। কিছু দূর এসে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটায় গেলে বাসের রাস্তা, কিন্তু বাঁ দিকের রাস্তাটা অন্য দিকে চলে গেছে। ওরা ভুল করে সেই ডান দিকের রাস্তা ছেড়ে বাঁ দিকের রাস্তায় এগিয়ে চলল। কিছু দূর এগিয়ে গিয়ে ওরা দেখল রাস্তাটা ফাঁকা ফাঁকা, লোকজনের বসতিও দেখা যাচ্ছে না। তখন সূর্য পাটে বসেছে। ধীরে ধীরে আধার ঘনিয়ে আসছে পৃথিবীর বুকে। জায়গাটা শাল জঙ্গলে ঘেরা। দূরে দু একটা উঁচু টিলা দেখা যাচ্ছে। জায়গাটা খুব খারাপ লাগলো না ওদের। একটু এগিয়েই সামনে একটা প্রকাণ্ড 3 তলা বাড়ি দেখা গেল। সামনেই লোহার গেট, গেটটা খোলাই আছে। আকাশের অবস্থা বিকেল থেকেই ভালো ছিল না। হঠাৎ ঝড় উঠল। শাল গাছগুলো ঝড়ের দাপটে যেন দোল খেতে লাগলো। ওরা বেগতিক দিকে ঢুকে পড়ল গেটের ভেতরে। সামনে লাল সুরকির রাস্তা, দুপাশে শাল গাছের বাগান। দেখলে বাড়ির মালিকের সুরুচির পরিচয় পাওয়া যায়। ওরা কি করবে ভাবছে, এমন সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। ওরা উপায়ান্তর না দেখে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। আর ভেতরে ঢুকেই একটা ঘরটা বেশ বড়। তাতে একটা চওড়া তক্তপোষ পাতা, আর তার উপরে সাদা ধপধপে ফরাস পাতা। 3-4টে তাকিয়াও আছে। ওরা ঢুকে পড়ল সেই ঘরটায়। ঘরে কিন্তু আলো ছিল না, তাছাড়া লোকজনও কাউকে দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করেও কিছু জানবার উপায় নেই। এদিকে বাইরে তখন ঝমঝম করে খুব জোরে বৃষ্টিও পড়তে শুরু করেছে। ওরা নিরুপায় হয়ে সেই ফরাস পাতা তক্তার উপর বসল। ঘরটা বৈঠকখানা বলেই মনে হলো ওদের। ওরা পকেট থেকে সিগারেট বার করে টানতে লাগলো আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু বৃষ্টি থামা তো দূরের কথা, রাত যত বাড়তে লাগলো বৃষ্টির বেগও ততই বাড়তে লাগলো। অজয় টর্চ জেলে হাত ঘড়িটা দেখে বলল, সুজিত, এ তো বিপদ হলো দেখছি। বৃষ্টি থামার তো নামগন্ধ নেই, বরং বেড়েই চলেছে।
সুজিত বললে, কি আর করা যাবে, বৃষ্টি না থামলে এখানে বসেই সিগারেট টানতে টানতে রাত কাটাতে হবে। আরও 1 ঘন্টা কেটে গেল। রাত ক্রমে 11টা বাজল, 12টা বাজল। বৃষ্টি যেন আর থামতেই চায় না। ওরা যে ঘরখানায় বসেছিল তার পাশেই ওপরে ওঠার সিঁড়ি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি, এইমাত্র কে যেন পরিষ্কার করে গেছে। হঠাৎ সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা গেল। মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। ওরা কিছুক্ষণ কান খাড়া করে শুনল। তারপর কৌতূহলী মন নিয়ে দুজনেই গেল সিঁড়ির দিকে। একটু দাঁড়িয়ে দেখল কোনো লোকজন নেই। কি ব্যাপার রে, কেউ কোথাও নেই, অথচ সিঁড়ি দিয়ে লোক ওঠার শব্দ কানে আসছে। অদ্ভুত ব্যাপার তো। হঠাৎ ওপরে যেন লোকজনের শব্দ শোনা গেল। ওরা আর অপেক্ষা না করে দোতলায় উঠে গেল। বারান্দায় দাঁড়িয়ে দেখল পরপর সব ঘরগুলো পরিষ্কার ঝকঝকে। ঘরের ভেতর আসবাবপত্র সাজানো। মনে হলো এসব ঘরে শৌখিন লোক থাকে। ঘরে চেয়ার পাতা ছিল। ওরা দুজনে দুটো চেয়ারে বসল। রাত তখন গভীর। হঠাৎ মনে হলো কে যেন এক বোঝা বাসন আছাড় মেরে ফেলে দিল ঝনঝন করে। ওরা সেই শব্দে চমকে উঠল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। এমন সময় বারান্দার একেবারে শেষের দিকের একটা ঘর থেকে ভেসে এলো গানের সুর। ওদের বিস্ময়ের ওপর বিস্ময়। বাড়িটাতে তো লোকজন কাউকে দেখা যাচ্ছে না। এমন নির্জন জনমানবহীন বাড়িতে কে গান গাইছে? ওরা দুজনে পা টিপে টিপে সেই ঘরখানার কাছে এগিয়ে গেল। দরজা খোলাই ছিল ঘরখানার। ওরা দরজার আড়াল থেকেই দেখল ঘরের ভেতরে ঝাল লণ্ঠন জ্বলছে। একটা ভুঁড়িওয়ালা লোক তাকিয়ায় হেলান দিয়ে বসে আছে। তার সামনে নল লাগানো গড়গড়া। লোকটা মাঝে মাঝে নলটায় টান দিচ্ছে। সামনে একটা সুন্দরী বাইজি নাচতে নাচতে গান করছে। প্রায় আধ ঘন্টা এইভাবে কাটল। তারপরেই ঘটল একটা আশ্চর্য ঘটনা। দেখে ওরা খুব ভয় পেয়ে গেল। হঠাৎ সেই ভুঁড়িওয়ালা লোকটা উঠে গড়গড়ার নল দিয়ে বাইজিকে সপাসপ মারতে লাগলো। বাইজি আর্তকণ্ঠে চিৎকার করতে লাগলো, কিন্তু লোকটার রাগ যেন আরও বেড়ে গেল। দেওয়ালের গায়ে টাঙানো ছিল একটা বেশ বড় ঝকঝকে ছোরা। সেই লোকটা ছোরাটা হাতে নিয়ে বাইজির দিকে এগিয়ে এলো। এবার বাইজি মরিয়া হয়ে একটা ছোট চৌকি তুলে নিয়ে সেই লোকটার মাথায় ছুঁড়ে মারল। লোকটার কপাল কেটে রক্ত ঝরতে লাগলো। এবার লোকটা যেন বাঘের মতো লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল বাইজির উপরে। আর তারপরেই শোনা গেল নারী কণ্ঠের আর্ত চিৎকার। হঠাৎ ওদের মনে হলো বারান্দায় রেলিং ভেঙে কারা যেন পড়ে গেল হুড়মুড় করে। তারপর সব অন্ধকার, কোথাও কেউ নেই। ওরা ভয় পেয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে গেট খুলে দৌড় দিল। ওরা বুঝতে পারল এসব ভুতুড়ে কাণ্ড। কিছুটা ছুটে আসতেই পথের ধারে একটা ছোট্ট বাড়ি। তখন চারদিকে ভোরের আলোয় ভরে গেছে। এক ভদ্রলোক সবেমাত্র দরজা খুলে বাইরে বেরিয়েছে। এমন সময় অজয় আর সুজিত দৌড়ে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ভদ্রলোক তাড়াতাড়ি ওদের তুলে বসালেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছেন? ওরা একে একে সব বললেন ভদ্রলোককে। ভদ্রলোক সব শুনে বললেন, আপনারা ভাগ্যের জোরে বেঁচে গেছেন। আজ পর্যন্ত ওখান থেকে কেউ বেঁচে ফিরে আসেনি। মাত্র 2 মাস হলো ওখান থেকে একজনের মৃতদেহ পথের ওপর পাওয়া গেছে। সুজিত জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো? ভদ্রলোক বলতে লাগলেন, আপনারা যে বাড়িতে ঢুকেছিলেন ওটা এক জমিদারের বাড়ি। জমিদার খুব শৌখিন ছিলেন।
এখানে বেড়াতে এসে জায়গাটা তার খুব পছন্দ হয়। তিনি এখানে ওই 3তলা বাড়ি তৈরি করিয়েছিলেন। কিন্তু জমিদার ছিলেন খুব রাগী। ওই বাড়িতে তিনি তার একজন কর্মচারীকে আর একজন বাইজিকে নিজের হাতে খুন করেছিলেন। তারপর নিজে 3তলার বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ওই বাড়িতে সব অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয়। গভীর রাতে শোনা যায় অট্টহাসি আর নারী কণ্ঠের আর্তনাদ। জমিদারের স্ত্রী, ছেলে মেয়েরা সব কলকাতায় চলে যায়। আশ্চর্যের ব্যাপার হলো, রোজ অন্ধকার রাতে দুজন লোক এসে ওই বাড়িটাকে পরিষ্কার করে যায়। তারা যে কোথা থেকে আসে তা কেউ বলতে পারে না, এমনকি তাদের চেহারাও কেউ দেখেনি। তবে অন্ধকারে তাদের অস্পষ্ট মূর্তি দেখা গেছে। প্রথমে একজন লরির ড্রাইভারের মৃতদেহ পাওয়া যায় বাড়ির গেটের বাইরে পথের ওপর। তার লরিটা পড়েছিল একদিকে আর মৃতদেহটা পড়েছিল গেটের সামনে। তারপর থেকে সন্ধে হবার আগে থেকেই লোক চলাচল বন্ধ হয়ে যায়, গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়। জমিদারের আত্মীয়রা বাড়িটা বিক্রি করে দেবার চেষ্টা করেছিল, কিন্তু ভয়ে কেউ কেনেনি। এইভাবেই পড়ে আছে ওই বিরাট বাড়িটা। অজয় আর সুজিত সব ঘটনা শুনে ফিরে এলো হোটেলে। এখানেই গল্পটা শেষ। গল্পটা বা ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।